দেখলি নন্দকে? নন্দ, নন্দ দেওয়া ডেকে দে। নন্দ, নন্দ, নন্দকে গেল কোথায়? তখন থেকে ঘুরে পড়ছি নন্দকে। এত বড় একটা, এই নন্দ কোথায় ছিলে? এদিকে এত বড় একটা কাজ, একটা মাথার চিন্তা, কি বলবো? তুই কোথায় ছিলি বল? এত লোকের রান্না কি চারটিখানি কথা? যে গরু ঠাকুরে হ্যাঁ। দুটো রাঁধুনি আসেনি, তাদের নাকি হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে। সে কি রে? হ্যাঁ। কি বলছিস তুই? হ্যাঁ। আরে এক্ষুনি সব লোকজন এসে যাবে রে। লোকজন আসবে কি গো? ওই দেখো, ওই দেখো মাছ ধরে দলে দলে আসছে আর মূল সিংহদ্বার দিয়ে ঢুকে পড়ছে। আরে হ্যাঁ। এত তো লোক আমি নিমন্ত্রণ করিনি। আরে বলেছিলাম তো সামান্য কয়েকজন ব্রাহ্মণকে আর কিছু মাতব্বরকে। এত লোক কোথা থেকে নন্দ? আচ্ছা বনমালীরা, তুমি এতদিন এই জমিদার বাড়িতে নায়গিরি করছো, কবে দেখেছো যে খালি নিমন্ত্রিত লোক খেতে এসেছে? জমিদার বাড়ির কাজ মানে এই গাছ অব্দি লোক জানে সবার নিমন্ত্রণ, তাই সবাই দল বেঁধে চলে আসে। এটা তুই ঠিকই বলেছিস, আমি ধরো খেয়াল করতে পারিনি। বুঝতে পেরেছিস তো নন্দ? এখন কি হবে বাবা? ও আমারও চিন্তা হয়েছিল, হ্যাঁ। তোমার যেটা হচ্ছে আমারও হয়েছে। আমি আগে থেকেই গনু ঠাকুরকে বলে দিচ্ছি আচ্ছা। যে আর এক করা করে ভাত, হ্যাঁ। ডাল, তরকারি আর পায়েস বসাবো। ওরে বাপরে বাপ, তুই বাঁচালি নন্দ, বাঁচালি। কিন্তু নন্দ একটা কথা, ওই যে মেলাটা বাঁধা হয়েছে না, হ্যাঁ। ওটা তো বড্ড ছোট। এত লোকজন এলে বসবে কোথায়? ও তা ঠিক আছে, আমি ভজদাইকে বলছি হ্যাঁ। ওই আর একটা তিরপল বাঁধা যায় কিনা। আচ্ছা আচ্ছা। এখনো তো কেউ এলো না। বাউন্ডের ঠিক মতো নিমন্ত্রণ হয়েছে তো? ও। এই বনমালীদা, এই বাউন্ডের এলে কিন্তু আগে বসিয়ে দিতে হবে। ও। ওরা আবার এই সবার সঙ্গে বসতে চাইবে না, ভীষণ অনর্থক হয়ে যাবে। ওরে বাবা, তুই অত চিন্তা করিস না। তুই কুন্দ চক্রবর্তীকে চিনিস না? হ্যাঁ। ও গ্রামের প্রতিটা ব্রাহ্মণকে জনা জনা চেনে। বুঝতে পেরেছিস? ও আচ্ছা। এই ব্রাহ্মণটা এলো বলে। এলো বলে? তবে কুন্ডটা কোথায় গেল বলতে কি? অন্য চক্রবর্তীকে তুমি চেনো? দেখো ও কোথায় এই খাবারের গন্ধ পেয়েছে, খেতে বসে পড়েছে। ও খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না। কিংবা দেখো পথে আস্তে আস্তে কোথায় আম গাছ, কোথায় পেয়ারা গাছ দেখতে পেয়েছে, ওই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ও পূর্ণ চক্রবর্তী, ও খাওয়া যেখানে যা খাবারই হোক, ওর খাওয়া হলেই হলো। একেবারে পেট চব্বস্ত লোক, জানো? ওই আসছে। নন্দ, দেখো না তুমি বোঝে এবারে। কি ব্যাপার? কুন্দ, এত দেরি হলো কেন তোমার? তার আগে বলো, ওই তুমি কোথায় কোথায় খেলে আর কটা গাছের আম পেয়ারা পেয়ে খেলে? আমি দিব্যি গাছি, দিব্যি গাছি। এই বড় মানুষ, এই মাথা ছুঁচ্ছি না, আমাদের পেট ছুঁয়ে দিব্যি গাছি, তোরে গলা ছুঁয়ে দিব্যি গাছি। আমি কোথাও কোথাও পাত পারিনি, আর কোথাও ফল ছিঁড়ে খাই না। হ্যাঁ, তবে বলছি, বলতে দেবে? সকালবেলা, হ্যাঁ। সকালবেলা ভোর 6টায় উঠে ঘরে ওই নিত্য পুজোটা সেরে, কোঁচড়ে কাপড়ে আর দুটো মুড়ি বেঁধে নি। হ্যাঁ, প্রথমে গেল ওই হারাদার মানুষদের বাড়ি। হারাদার মানুষদের বাড়ি তখন গেল 7টা। তখন হারাদার মানুষকে বলে কিনা যে, আরে বাবা এত দেরি করলে, হ্যাঁ আমার যে জল খাবার খাওয়া হয়ে গেছে। কি হচ্ছে? তুই জল খাবার খাওয়াচ্ছি তো কি হয়েছে? আরে বাবা জল খাবার খাওয়া হয়ে গেছে মানে তো পেট আনতে ভর্তি হয়ে গেছে, দুপুরবেলা খাবে কি করে? তখন ওকে বললো যে আপনি হাট বাজার করুন, হাট বাজার করুন। হাট বাজার করতে করতে ছোটাছুটি করতে করতে খিদে পেয়ে যাবে, তখন ভালো করে খাবেন। ওখান থেকে চলে গেল রাখালি চক্রবর্তীর বাড়ি। রাখালি চক্রবর্তীর বাড়িতে গিয়ে রাখালি চক্রবর্তীকে যেই বলেছি, সঙ্গে সঙ্গে বলে যে কি দান দেবে। দান আবার কি? আরে দান মানে যেগুলো দেয় ওই খাওয়ার পরে। তা আমি বললাম যে যেমন যেমন দেওয়া হয় পেট্রোলের সরাতে, ওই গীতা বইতে ফল মিষ্টি টাকা এইসব দেওয়া হয়। হ্যাঁ, ওই ছোট ছোট খুঁড়ির মতন সাদা দিলে আমি নমুনি, ছোট খুঁড়ির মতন সাদা দিলে নমুনি। হ্যাঁ, আমি তো বললাম ঠিক আছে, আমি জমিদারকে দিয়ে বলবো যে গরু জাপ দেওয়ার মতন বড় একটা সরা দেবে, তার মধ্যে তুমি হাঁটু মুড়ে বসতে পারবে। অত বড় আমার কথা ভালো কথা। আর শান্ত, আরে খাবার নিয়ে তো সম্পর্ক, খাবার পরে যা ধরিয়ে দেবে তাই জড়ানো হয়ে যাবে। সর্ষে তেলে বড় মাছের গাদা পেটি চাকা চ্যাক চ্যাক করে পড়ছে। কি
কি গন্ধ উঠেছে গো, কি গন্ধ এরে নাকটা বাড়িয়েছে ভাই, হ্যাঁ? এই নিশ্চয়ই কর্তার বড় পুকুরের মাছ। বাবা আনন্দ, এই বিষয়ে কিন্তু তোমার চুরি কেউ নেই, বুঝতে পেরেছো? ওই জলে জলে এত বড় বড় মাছ তুলেছে, রাত্রি 4টে থেকে জাল দিয়েছে, বুঝতে পেরেছো? আবার আহ, কি সুন্দর গন্ধ। হ্যাঁ, নিশ্চয়ই এই দুটো উনুনে একদিকে মাছ একদিকে পায়েস বসেছে। আর না তো। আচ্ছা বলো তো, ওই পায়েসের চালটা কি আছে? পায়েসের চালটা, হ্যাঁ। পায়েসের চালটা বাসমতি। ও নাক বলতে হয়। আরে এতদিনের খাওয়া। আরে এই আরে নন্দ, হ্যাঁ। ওই ছেড়ে রাখি হ্যাঁ। চচ্চড়িতে এই মাছের মাথাগুলোকে বেশ করে ওই ভেজে ভেঙে দিয়েছে। আমি আছে বাবা। আরে সোনামুখের ডালে ওই মাছের মাথা দিয়েছে তো। হ্যাঁ। সকাল থেকে হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা নন্দ, হ্যাঁ, হ্যাঁ। শোনো শোনো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি আগে বলো দেখি কটা মাছ তুমি খেতে পারবে? মাছ মাছ তা ধরে নাই গোটা কুড়ি, তারপরে একটাতে এদিক ওদিক হলে কিছু মনে করবেন। হ্যাঁ, হ্যাঁ, 20টা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। 20টাই খেতে। হ্যাঁ। এবার বলো দেখি হ্যাঁ। তুমি কতগুলো রসগোল্লা খেতে পারবে? হ্যাঁ, তবে হ্যাঁ একটা শর্ত দিই, ওই নিংড়া কিন্তু খাওয়া যাবে। এই দেখুন, পূর্ণ চক্রবর্তী রস নিংড়ে ছানা ছিবড়ে করে রসগোল্লা খেয়েছে, কেউ বলতে পারবে? না না না, তাই কেউ বলতে পারবে না। ঠিক আছে, তবে হ্যাঁ, হ্যাঁ, ওই খেতে কিন্তু তোমার হবে। তো বলো, কতগুলো এই খেতে পারবে? বেশ বড় বড় সাইজ। বড় বড় মানে নবীন ময়লা বানিয়েছে পেল্লাই পেল্লাই রসগোল্লা। তাই তা ধরেন গোটা 30, তারপর দু চারটে এদিকে ওদিক হলে কিছু মনে করবেন না। আসলে কি হয় জানেন তো, রসগোল্লাটা যদি বেশি করে খেয়ে নিই, তারপরে যদি ওই দইটা ভালো হয় না, তখন যদি সেই দইটা খেতে না পারি না, বড় মনোকষ্ট হয়। তা দই কতটা খাবে? দই হ্যাঁ। দই ধরেন দই 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 এখানেই ধরেন, তারপর জায়গা খালি থাকলে আরো অর্ধেকটা ঢুকিয়ে দেবো। তবে কি জানেন, দুঃখ হয়ে কিসের দুঃখ? হয়ে গেল। আরে আমি এত বড় একটা খাইয়ে, চারিদিকে নাম ডাক আছে, আমার ছেলে পুলে এগুলো খাওয়া শিখলো নি। হ্যাঁ, আরে বাবা, এই লেখাপড়া শেখার মতন করে খাওয়া শিখবি নাকি? এই যেমন এই প্রথম যেরম পদ আসবে সেরম ছটট করে খেয়ে নিতে হবে। কারণ যে পরিবেশন করছে সে দেখবে যে পাতে জিনিস পড়ে আছে, সঙ্গে সঙ্গে এগিয়ে চলে যাবে, ভালো হবে। হ্যাঁ, আর এই মাছ খেতে খেতে ওদের দিন চলে। আরে বাবা সেরকম হলে মাছের কাঁটা শুধু চিবিয়ে খেয়ে নিবি। আরে অল্প বয়সী ছেলে তাদের জন্যেই। হ্যাঁ, আর ওই হয়েছে টুকরো করে খাওয়া। হ্যাঁ, আরে আমি কত ওদের মাছ সাবা করে খেয়েছি, আমার পেট ভরে গেছে। আরে মাছটা আগে ভালো করে খেয়ে নিয়ে না, গাইটাকে সাবা করে দিতে হবে। কেন বলেন তো? হ্যাঁ, তারপরে তো রসগোল্লা আসবে, ওই রসগোল্লাতে মাছের গায়ে লেগে গেলে নোনটা বাঁচবে না। পারো বটে। দেখেন লোক বসছে। মশার লোক হয়ে গেছে, তোমার ছেলেরাও খাওয়া শিখে যাবে, তুমি এখন খেতে যাবে। সারা বছর ধরে এই জমিদার বাড়িতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, দোল, দুর্গোৎসব, রাস, কত কিছু অনুষ্ঠান। এত মানুষ আসে, তারা ভীষণভাবে আনন্দও পায়, হইচই করে। কিন্তু আজকের অনুষ্ঠানটা একটা সম্পূর্ণ অন্য কারণ। একা বসে মনটা ভালো নেই, কেন? ভালো লাগছে না। কেন জিজ্ঞেস করছো? তুমি যেন কিছুই জানো না। এতদিন বিয়ে হয়েছে, এতদিনও আমাদের কোনো ছেলে পুলে হলো না। কি করবো? পর 5বার সন্তান জন্মেই মারা গেল, একটাকেও বাঁচাতে পারলো না। এমনই আমার কপাল। খেতে আর কি হবে শিবরানী? দেখো, এই যে জমিদার বাড়ি, এত লোকজন, এত উৎসব আয়োজন, এসব সব কিছুই সার্থক হতো যারা থাকলে তারাই আসবে। সেই ছেলেগুলো, ওরা থাকলে সারা জমিদার বাড়ি ছুটতো, দৌড়তো, খেলতো, সারা জমিদার বাড়ি মাতিয়ে রাখতো। এই অবস্থা কি সহ্য করা যায় বলো তো? কি করবো বলো তো?
এখানে তোমার কিছু করার নেই। একবার পাঁচবার চেষ্টা করেও কিছু হলো না। ওই মেয়ে মামাকে চায় না, বলো তো ঘাট পাপি আজ আমার এমন অবস্থা। বলো আমার দোষ? আমি তো সে কথা বলিনি। দেখো, আমিও তো কত চেষ্টা করেছি, কত বিশেষ পুজো দিয়েছি, মানত করেছি, বদ্রীনাথ ধাম, তারকেশ্বর, সমস্ত কাশীনাথ ধাম, সমস্ত সমস্ত জায়গায় আমি মানত করেছি, বিশেষ পুজো দিয়েছি, কোনো তো কিছুই লাভ হলো না। আমিও কি কম যন্ত্রণা, কম কষ্ট ভোগ করছি? কোথাও যেতে পারি না, কোনো শুভ অনুষ্ঠানে অংশ নিতেও পারি না। সন্তান নেই বলে লোকে আমাকে অন্য চোখে দেখে। জমিদার বাড়ির বউয়েরা আজ কোন ভাষা অবস্থা। এদিকে তো আমার কিছু কিছু বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন বলছে যে আমাকে আবার বিয়ে করতে যাতে বংশ রক্ষা হয়। জানি না তুমি ব্যাপারটা কিভাবে নেবে। লাভ করার কিচ্ছু নেই। শুধু একবার আমার একটা অনুরোধ করতে পারো? কি অনুরোধ? আমার পেটে আর একটা সন্তান আসার সম্ভাবনা হয়েছে, একটু অপেক্ষা করো। এবার যদি রক্ষা করতে না পারি, তোমার তৃতীয় বিয়ে বাধা দেবো না। আমি নিজে তোমার তৃতীয় বিয়ের ব্যবস্থা করবো। কি বলছো শিবরানী? সত্যি বলছি। আর ভাগ্যের পরিহাসকে নিতেই হবে। যত বড় কঠিন হোক না কেন, তার মুখোমুখি হতেই হবে। দেখো দেখো শিবরানী, আমি তোমাকে দুঃখ দিতে চাইনি, কিন্তু তুমি দেখো এই যে এত বড় জমিদার বাড়ি, এত লোকজন, এত উৎসব আয়োজন, এত এত সম্পত্তি, এগুলো কে ভোগ করবে যদি একজন বংশধর না থাকে? আমি কি নির্বংশ হয়ে যাব? কার পাপে, কার অন্যায় আমার এই দশা? আমার বাপ ঠাকুরদা কি অপরাধ করেছে বলতে পারো? চুপ করো, চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। এই শেষবার দেখো, এবার যদি রক্ষা করতে না পারি, আমি যদি মা হতে না পারি, এই মুখ তোমায় আর দেখতে হবে না। মৃত সন্তানের সাথে আমি নিজেকেও শেষ করে দেবো। চুপ করো, চুপ করো শিবরানী, চুপ করো, চুপ করো, চুপ করো। উপায় অবশ্য একটা আছে। কি উপায়? আমাদের ওই গুরু ভাই নিশিকান্ত বলছিল যদি একটা ওই শান্তি সস্তায়নের ব্যবস্থা করা যায়, তাহলে করে হবে কি, এই ঘরে বাইরে আশেপাশে যত অপদেবতা, যত অশান্তি, তাদের যে উপদ্রব আছে সেটা কমানো যাবে। কোনো রকম অমঙ্গল প্রবেশ করতে পারবে না। তাও ধরো চণ্ডী পাঠ হবে, ব্রাহ্মণ ভোজন হবে, তারপরে গীতা পাঠ হবে, হ্যাঁ, এই সমস্ত যজ্ঞি হবে। তুমি কত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করো। আমার সন্তান আসার সময় হয়ে এসেছে। আমি চোখের সামনে সারাক্ষণ বসে থাকবো, আর চোখের শেষে আমি শান্তির জল মাথায় নেবো। আচ্ছা ঠিক আছে, দেখছি যত তাড়াতাড়ি এর ব্যবস্থা করা যায় আমি দেখছি। চলো এখন ভেতরে চলো। বনমালী, এই তোমার এই শান্তি সংস্থানের ব্যবস্থা কত কি হলো? শান্তি সংস্থানের ব্যাপার একবার ঠিকঠাক চলছে। আচ্ছা, সাতজন পণ্ডিত সকাল থেকে এসে পূজা অর্চনা সবকিছু করছে। বেশ। অন্যদিকে কীর্তন হচ্ছে, আর ওই যে বাগানের দিকটা ওখানে সামিয়ানা টাঙানো হয়েছে। আচ্ছা, ওখানে ওই ব্রাহ্মণদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। বেশ। আর গণ্যমান্য মানুষদের কথা ওই ঠাকুর দালানের ব্যবস্থা করা হয়েছে। আর অনুষ্ঠান প্রায় শেষের দিকে একবার ঠিক চলছে। আচ্ছা, ওই বামুনদের দান দক্ষিণা এই ব্যাপারটা ঠিকঠাক দেখে নিচ্ছ তো? আগে কথা একদম ঠিক করে দেখে নিচ্ছি। আর তাছাড়া স্বয়ং গিন্নিমা তো নিজে হাতে দিচ্ছে। তাই নাকি? আচ্ছা, বেশ। আচ্ছা বনমালী, ওই গ্রামের গরিব মানুষরা যারা ওই বছরভর ভালো করে খেতে পায় না, তাদের ভালো করে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে নিশ্চয়ই? আপনার জমিদারিতে কখনো অন্যতা হয়েছে নাকি? হ্যাঁ, ওদের সবাইকে ঠিক মতো খেতে দেওয়া হয়েছে। তবে কটা ওই জায়গার অভাবে একটু ওদের মাটিতে বসানো। কি বললে? মাটিতে বসানো হয়েছে? ওরা মাটিতে বসে খাচ্ছে? হ্যাঁ। কেন? ও, ওরা খালি গায়ে এসেছে বলে, ওরা ওই গামছা গায়ে দিয়ে এসেছে বলে? শোনো বনমালী, এতক্ষণ পর্যন্ত যা হয়েছে এর পরের থেকে ওই গরিব মানুষগুলো, ওই গণ্যমান্য মানুষগুলোর পাশে বসে
একই পংক্তিতে যেন খাবার সুযোগ পায়। আচ্ছা বনমালী, তুমি কেন বুঝতে পারছো না? ওরাও আমার আমন্ত্রিত, ওরা আমার অতিথি। ওরা যদি খুশি হয় আমার পুণ্যি হবে, আমার বংশ রক্ষা হবে। ঠিক আছে কর্তা, এই ঠিক যে, আছে। আমাকে দিতে হবে। আমি পেয়ে থাকি, 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 আমি পেয়ে থাকি। এরকম ঘাড় উঁচু করে হাঁটছো কেন? এই, ও ঘাড় নিচু করতে পারবে না। কেন? ওই এত খেয়েছে যে ঘাড় হেট করে কথা বলতে পারবে না। যা বলার আমি বলছি। বলো কি হয়েছে বলো। আরে উনি তো খেতে বসেছিলেন, হ্যাঁ ওনার পাশে ওনার 3 ছেলে বসেছে, আর ওদের নিয়ম অনুযায়ী তার পাশে আরো 2টো পাতা দেওয়া আছে ছাড়া বাঁধার জন্য। সবেতে সমান খাবার দেওয়া হচ্ছে, গোল বাঁধলো মিষ্টিতে এসে। কেন? কি বলবো বাধ্য? আরে ও ছেলে 8টা-10টা করে রসগোল্লা খেয়েছে, খা। আর পাতাতে 2টো করে দেওয়া হয়েছে। তা না বলছে এই পাতাতেও 4টে 8টা দিতে হবে। আমি বললাম ওতে তো অনেক খাবার দেওয়া হয়েছে, আর তোমার ছেলেরা ঘরে নিয়ে যাচ্ছে, ওই খাবার দুটো তোমার বউ আর মেয়ে খেয়ে নেবে, কেন গোল করছো? তা নয়, আমায় 4টে করে 8টা দিতে হবে, এটা আমাদের হক আছে, আমাদের নিয়ম আছে, আমাদের অধিকার আছে। কি বলবো বলুন এবারে? আচ্ছা এই কথা। হ্যাঁ। আরে আরে নন্দ, শোনো 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 শোনো, তুমি এক কাজ করো, তুমি আরো গোটা 20 ছানা বড়া আলাদা করে ওকে ছাঁদায় বেঁধে দাও। ঠিক আছে। ঠিক আছে? বনমালী, কি অবস্থা। শোনো বনমালী, এই যে দেখছো পুণ্য চক্রবর্তী, হ্যাঁ, এই পুণ্য চক্রবর্তী কিন্তু শুধু জমিদার বাড়ির পুরুত নয়, না। ও কিন্তু আমার পরম সুহৃদ, আমার অত্যন্ত কাছের বন্ধু। হ্যাঁ। আর দেখো এই যে জমিদার বাড়িতে যত উৎসব আয়োজন ইত্যাদি হয়, এই বনমালী শীত গ্রীষ্ম বর্ষা মাইলের পর মাইল পায়ে হেঁটে মাথায় গামছা দিয়ে সব ব্রাহ্মণদের নেমন্তন্ন করে। একেবারে ঠিক কথা। কোনো অর্থের বিনিময় নয়, না। এটা ও আনন্দ করে করে। আসলে আসলে কি জানো, ও মনে করে এটা ওর দায়িত্ব, এটা ওর কর্তব্য, তাই এটা করে। আর 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 একটা জিনিস জানবে বনমালী, যদি কোনোদিন আমার কোনো বিপদ হয়, তাতে আমি আমার পাশে যদি কাউকে না পাই, এই পুণ্য চক্র থেকে কিন্তু আমি পাবো না। তাই ওরা আমার কাছে কিছু বিশেষ আবদার, আমার ওপর কিছু বিশেষ অধিকার, এই সমস্ত আছে। ও টাকা পয়সা না, টাকা পয়সা না, শুধু একটু খাওয়া দাওয়ার ব্যাপারে। কি হে, হ্যাঁ হ্যাঁ, পুণ্য ঠিক বললাম তো? একবার আমার হক কথা বলেছে, হক কথা বলেছে, হক কথা বলেছে। এই না পুষ্টি শুদ্ধ লোক গিলবে। এরকম বলে না, এরকম বলো না। কথা হ্যাঁ, একটা আবদার করবো। আবদার হ্যাঁ, করো, কি আবদার করবে করো। এত খেয়েছি, কিছু হতে পারছি নি, বাড়ি যেতে পারছি নি। যদি আমাকে একটু নন্দকে বলুন না, আমাকে একটু ধরে ধরে বাড়ির কাছে এগিয়ে দিতে, আমি ঠিক চলে যাবো। আচ্ছা আচ্ছা নন্দ, তুমি এক কাজ করো, পুণ্যকে ধরে ধরে ওর বাড়ি অব্দি পৌঁছে দিয়েছো। যাও 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 দেখি। আর বনমালী চলো ভেতরে চলো, দেখি হ্যাঁ আমাদের চলুন চলুন। শান্তি সস্তায়নের অনুষ্ঠান কত কি এগোলো। যাও তুমি ওকে একটু বাড়ি অব্দি এগিয়ে যাও। বলছে, নন্দ নন্দ নন্দ, সারাদিন খেটে পেটে দানা পাড়ি নেই, খিদে পেট চচু করছে, আর এখন এই খাওয়ালে লোকটাকে বাড়ি দিয়ে আসতে হবে। অসুস্থ হলেও না জানতু, পেট অব্দি গলা অব্দি খেয়েছো, খেয়ে হাঁটতে পারছে না, এখন ওখানে বাড়ি দিয়ে আসতে হবে। নন্দ নন্দ, হ্যাঁ বলছি যে খাটটা হেড কর। কেন ঘাড়ে উঠবে নাকি? না রে, আশীর্বাদ করবো। আরে আমি ব্রাহ্মণ মানুষ, তুই আমাকে উপকার করবি, হ্যাঁ তোকে একটু আশীর্বাদ করবি। না কি আস্তে আস্তে করো। শতপুত্রের বাপ হ। হ্যাঁ এটা আশীর্বাদ না অভিশাপ? 4টে ছেলেকেই ভালো করে খেতে করতে দিতে পারছে না, বলে কিনা 100 ছেলের বাপ হও। এই আশীর্বাদটা এই জমিদার বাবুকে কি করে না? ওনার তো এত খাবার ঐশ্বর্য সব রয়েছে, তার বংশ রক্ষার জন্য একটা অন্তত প্রদীপ জ্বলুক। চলো 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 চলো। ওরম করে খেয়েছিস কেন? ওরম করে তুই না, আমি এরকম করে যাচ্ছি। হ্যাঁ, তুই ওই ঠেলা গাড়ির মতন আমার পেছনে না ওই খেলতে চলতে আস্তে আস্তে। হ্যাঁ চল, আমি ঠিক চলে যাবো। চলো 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 চলো।
কানাই তারাপতির দেশে সারা বকুল কেঁদে আকুল নয়ন জলে ভেসে হারিয়ে গেছে মুঝের কানাই তারাপতির দেশে সারা বকুল কেঁদে আকুল নয়ন জলে ভেসে হারিয়ে গেছে মুঝের কানাই তারাপতির দেশে। ও মামা, বলো, আজকে বাবা জমিদার বাড়ি থেকে ছানা বড়াগুলো এনেছিল, সেগুলো দাও। পরে দিচ্ছি, দাঁড়া। না, এক্ষুনি দাও। কালকে বাবা দাদারা খেয়ে এসেছে, ওই আমি তো খাইনি। এক্ষুনি দাও তো। আচ্ছা বাবা, দাঁড়া, দিচ্ছি। হ্যাঁ ছানা বড়া এনেছিলে? হ্যাঁ বাবা, অনেকগুলো অনেক। বেশ বড় বড় তো। হ্যাঁ বেশ বড় 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 বড়। অনেকগুলো খেয়েছো কিন্তু। হ্যাঁ আমি খেয়েছি খেয়েছি। তুমিও কিন্তু অনেকগুলো খেয়েছো। হ্যাঁ খেও 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 খেও। নেই মা, ঠিকই। বাবা আনলো, তুমি তুলে রাখলে, খেতে চাইলো, বললে কালকে খাবি। নেই কি? বিশ্বাস নয়, ঘরে গিয়ে দেখ, একটাও নেই। ছানা বড়াগুলো গামছায় বেঁধে ভাড়ার ঘরে শিখে বাঁশের মাচায় ঝোলানো ছিল। ভাড়ার ঘরের চাবি আমার আঁচলে বাঁধা ছিল, কিন্তু এখন আঁচলে চাবি নেই। ভাড়ার ঘরের চাবি শিখের দড়ি খুলতে পারা যায়, টেনে ছেঁড়া হচ্ছে, মিষ্টিও নেই। হ্যাঁ, অবশ্য কয়েকটা মাটিতে পড়ে আছে, সেইগুলো সব রস চুষে খেয়ে নিচ্ছে। ছিবড়ে কার এরকম কাজ বলো তো? সত্যি তো? কার এমন কাজ বলো তো? এ বাইরের কেউ নয়, নয়? এ ঘরেরই লোক। তার না ওই মিষ্টিগুলোর ওপর প্রচন্ড লোভ ছিল। কাল সে বাইরে থেকে মিষ্টিগুলো খেয়ে এসেও লোভ সামলাতে পারে। ভাড়ার ঘরে ঢুকে শিখে দড়ি কাটার কিছু না পেয়ে টেনে ছিঁড়ে মিষ্টিগুলোকে খেয়েছে। আর যে কটা পারেনি ছিঁড়ে করে ফেলে দিয়েছে। ছি 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 ছি। যে কাজ করেছে না, খুব অন্যায় কাজ করেছে। আর এই মৃত্যুর মাতলের যা উৎপাত হয়েছে। হ্যাঁ, ইঁদুর মাদুরের আজকাল খুব বুদ্ধি হচ্ছে। হ্যাঁ আমি যখন ওই সন্ধ্যাবেলা দাওয়ায় ঘুমোচ্ছিল, তখনই আমার আঁচল থেকে চাবিটা খুলেছে। খুলে গিয়ে ভাড়ার ঘরে ঢুকে দড়ি ছিঁড়ে মিষ্টিগুলো খেয়েছে। কি সাংঘাতিক ইঁদুর! কোথা থেকে এলো বলো তো? এ বাইরের ইঁদুর নয়, এ আমার ঘরেরই পোষা ইঁদুর। ঘরে ইঁদুর পুষেছ? হ্যাঁ। এই কবে থেকে ইঁদুর পুষেছ? ও বাবা, সে তো আমাদের সেই বিয়ের দিন থেকে। বিয়ের দিন থেকে ইঁদুর পুষেছ? ওই আমি দেখিনি যে কোথায় থাকে ওগুলো। তবে এই তো নয় মানে গেছো গেছো বড় বড় সাইজের ইঁদুর। বড় বড় ইঁদুর। বলো না, ধেড়ে ইঁদুর, মানে ধেড়ের চেয়েও ধেড়ে ইঁদুর, মানে একদম প্রমাণ মানুষের মতো। তোমার কি- মানুষের মতো কি? ইঁদুর? হ্যাঁ? দেখতে ইচ্ছে করছে? দেখতে ইচ্ছে করছে? দেখবে? হ্যাঁ? দেখবে? হ্যাঁ? এই যে, আমার ডান দিকে বসে আছে। আমি? তুমি কি, হ্যাঁ, কোনো লজ্জা নেই তোমার? না, ছি 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 ছি। এত লোক তোমার! কাল ছেলেদের নিয়ে গিয়ে চোখ চোষ খেয়ে এলে জমিদার বাড়ি থেকে। ছানা বেড়ে যা এনেছিলে আমি নিয়ে সবাই মিলে খেলো। ছানা বড়গুলো দিয়েছিল গামছায় বেঁধে, তুমি আমাকে দিলে তুলে রাখার জন্য। আচ্ছা, মেয়েটা তো তখনই খেতে চেয়েছিল, আমি বললাম যে না, আজ আর না, কাল খাবি। আর দেখো, মেয়েটা এখন চেয়ে খেতে পেলো না। কিরকম কাল থেকে একবার ঘরে দেখো। আসলে ছানা বড়াগুলো বেশ বড় বড় করেছিল, তাই রাত্রির দিকে আরো কয়েকটা খেতে ইচ্ছে করলো। হ্যাঁ 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 হ্যাঁ, সেই জন্য লোভ সামলাতে পারলে না, দড়ি ছিঁড়ে টেনে ছানা বড়গুলোকে সব খেয়ে নিল। সত্যি ভুল হয়ে গেছে, আর লোভ সামলাতে পারিনি না তো। সেই তোমার না বাপ হওয়া উচিত হয়নি, বুঝেছো? ছেলে মেয়েগুলোকে খালি জন্মই দিয়েছে, না পেরেছো ভালো করে দুটো খেতে দিতে, না পেরেছো পড়াতে। লেখাপড়া তো শেখা।
ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো, এই আমি কান বলছি, এই আমি নাক বলছি, হ্যাঁ, আর কখনো এরকম হবে না, কখনো করবো না, যেমন কথাটা শোনো। এই একদম ছবে না আমাকে, বুঝেছ? যে পুরুষ মানুষ তার বউয়ের শখ আহ্লাদ মেটাতে পারে না, তার আবার সংসার করা কিসের? শোনো, আচ্ছা তোমার ওই পায়ে ধরে বলছি। আরে, এ কি করছো কি? ছি ছি ছি, সরো। কেন করো এরকম বলো তো? তুমি তো এরকম ছিলে না। তুমি ছিলে সহজ সাদা সিধে একজন মানুষ, প্রাণ খোলা। দেখো, আমাদের সংসারে অভাব ছিল ঠিকই, কিন্তু দুঃখের ভাগ তো আমরা বরাবরই শুরু করে দিচ্ছি, বলো? আর দেখো, ছেলে মেয়েগুলোকে দেখো, ওদেরও কোনো আবদার নেই, ওরাও দেখো ওই মতোই মানুষ হচ্ছে। হ্যাঁ, সে তোমার ভরসাতেই তো আছি। ওই সামান্য পুজো আচ্ছা করে যা পাই তোমার হাতে এনে দিই, হ্যাঁ, তুমি সংসার চালা, আমি আর কি। কিন্তু ওই এমন খেতে ইচ্ছে করে না যে কি বলবো। খাও না, খাও, খেতে কে বারণ করেছে? যতটা পেটে ফুলোয় ততটা খাও। এমন খাচ্ছ যে সোজা হয়ে দাঁড়াতে পারছো না, লোকজন ধরে ধরে ঘরে দিয়ে যাচ্ছে। এ আবার কি? তার মধ্যে যা আনছে ছাদা বেঁধে সেইগুলোকেও ছাড়ছো, সেইগুলোও খেয়ে নিচ্ছে। ঠিক আছে, শোনো না, এবার আর বেশি বেশি খাবো না, আমি খাওয়াটা কমিয়ে দেবো। শোনো না, বলছি এই এই ডাবল ওজন খেয়ে এসে এই এত চাপ খাওয়া হয়ে গেছে, পেটটা এবার আইডাই করছে। এই ঘরে একটু ওই ভর্তুকি কি ওই আমলকি কিছু আজকে দেখো তো, খেয়ে হজমটা হয়ে যায়। আচ্ছা দাঁড়াও, তুমি এখানে বসো, আমি দেখছি। দেখো বাবা, হ্যাঁ, সব ছানা মারাগুলো খেয়ে নিয়েছো? রাক্ষস কাদাকার একটা। হ্যাঁ, আচ্ছা, আমি যদি রাক্ষস হই তাহলে আমার ছেলে আমার মেয়ে তারা কি হবে? কি আবার হবে? এই ছেলে হলে আমার রাক্ষস হবে, আর মেয়ে হলে রাক্ষসী হবে। আর ওই যেমন আমরা শুনেছি শূর্পণখা হিড়িম্বা তাদের মতন কিছু একটা হবে। তা তুমি ওইরকম কিছু একটা হবে কি? না না না, তুমি ভালো, তুমি ভালো। না, মামা রাক্ষসী কে বলেছে? এত সুন্দরী মামা রাজকন্যে আমি গরিব হতে পারি? মামা রাজকন্যে, আমি রাজপুত্রের সঙ্গে মায়ের বিয়ে দেবো। রাজপুত্র টক বুগিয়ে ঘোড়া ছুটিয়ে আসবে আমার মাকে নিয়ে যেতে। কি মা, হ্যাঁ, এবার থেকে কি হবে? আমি ছানা করা আনলে তোমার জন্য নিয়ে আসবো, তোমাকে আলাদা দেবো। কেমন? মা যশোদা গো, আমার মা যশোদা গো, মা যশোদা গো, আমার মা যশোদা গো, যেমন কেঁদে কেঁদে বাছা কেমন ডাকে, দেখো কেঁদে কেঁদে বাছা কেমন ডাকে, ক্ষীর ছানা দই ননি দাও না খেতে তাকে, ক্ষীর ছানা দই ননি দাও না খেতে তাকে, আমার মা যশোদা গো, আমার মা যশোদা গো, আমার মা যশোদা গো, আমার মা যশোদা গো। মা 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 একটা কাজ করো না, এই ওই যেটা উত্তর দিয়েছিল একটু গিরিঞ্জকে দেওয়া আছে। শোনো, তুমি এবার একটু খেয়ে দে, বিশ্রাম নাও, বুঝেছো? না না না, বিশ্রাম নিলে হবে না, এখন এই কবর চৌধুরীর কাছে যেতে হবে। কয়েকটা ওই নিত্য পুজোর কথা বলেছিল। আরে বাবা, ফোন করছো কেন? সংসারে আয় বাড়াতে হবে। তোমার পেটে আবার একটা আসছে। হ্যাঁ, যাই হোক, আবার একটা বাড়বে। একে তো টানাটানিতে চলছে, আবার টানাটানি শুরু হয়ে যাবে। শোনো, ও ঠিক চলে যাবে, কোন তুমি অত ভেবো না, কাল সকালে যেও। আরে বাবা, আমি সব দিক ঠিক সামলে নেব। তোমারই ভরসাতেই তো বেঁচে আছি। হ্যাঁ, আসলে ওইটা একসাথে ওই পাঠশালার পাঠ শেষ করে ওই ছোটোখাটো পুজো আর ওই নরনিদান কীর্তনের গলে কীর্তন গাইতো, ওই আই বলতে ওই। আর ওইখানে গিয়েই তো যত বিপত্তি, হ্যাঁ। তোমাকে পেলুম। ও হো, হো, ওই কীর্তন গাইতে গিয়ে। আরে বাবা, ওই তোমাদের বাড়িতে যেন কি পুজো হয়েছিল? ওই যে রঘুনাথপুরের গায়ে হ্যাঁ, জন্মাষ্টমী পুজোতে জন্মাষ্টমী তুমি পুজো। কীর্তন গাইতে এলে। হ্যাঁ, আরে বাবা, গান হচ্ছিল উঠোনে চাঁদোয়ার নিচে। হ্যাঁ,
আর আমি বসেছিলাম ঠাকুমার পাশে হ্যাঁ। দালান ঘরে, মনে পড়ে? আমার এই প্রথমে কেতনে বসে তোমার দিকে দালানে সেই চোখটা আটকে গেল। তোমাকেও দেখে প্রথমবারই আমার ভালো লেগেছিল। আর হবে নাই বা কেন, তোমাদের দলে প্রত্যেকে ছিল পুরুষ, একমাত্র তুমিই ছিলে জোয়ান। আরে আরে ওই কীর্তন গাইতে গাইতে তোমার দিকে চোখ চলে গেছে। নরহরিদা বললে, আরে পূর্ণা, আজকে তো গলা দিয়ে আওয়াজ বেরিয়েছে না কেন রে পূর্ণা? আমি তখন বললুম, নরহরিদা, আজকে তেমন গলাটা জুদ নেই গো, তাই তাই শার্টটা ভালো বেরিয়েছে না। নরহরিদা বললে, হ্যাঁ, ওই দালানে কচি ছুরির দিকে তাকিয়ে থাকলে গলা আপনি বন্ধ হয়ে যাবে, ব্যাটাগুলো সব লক্ষ্য রেখেছিল। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে মা বুঝতে পেরেছিল। কি বুঝতে পেরেছিল? বলছে, হ্যাঁ রা ছুরি, হ্যাঁ। এক্ষণ থেকে ওই ছোয়াটার দিকে এক দৃষ্টিতে কি তাকিয়ে দেখছিস রে? তারপর তারপর মুখম চালটা চাললু। হ্যাঁ, যে কীর্তন শেষ হলো তখন নরহরিদাকে বললো, নরহরিদা, আমার শরীরটা ভালো লাগছে না গো, আমি তোমাদের সঙ্গে এতটা রাস্তা হেঁটে গ্রামে ফিরতে পারবো নি, আমি এখানে থেকে যাই। তখন তোমার বাবা বললে, ঠিক আছে বাবা, কোনো চিন্তা নেই, এখানে সমস্ত ব্যবস্থা আছে, থেকে যাও আমি দেখছি। হ্যাঁ, আমি থেকে গেলুম, আর নরহরিদা তার দল নিয়ে গ্রামে ফিরে গেল। সেই তো, তুমি থেকে খেয়ে সুযোগ বুঝে কায়দা মতন আসল কথাটা পারলে। হ্যাঁ, তাই কারণ আমাকে দেখে আমার বাবারে, তোমার বাবার খুব ভালো লেগেছিল। হ্যাঁ, একদিনের কথা বিয়ে হয়ে গেল, গেলুম কীর্তন করতে, ফিরলুম বিয়ে করে বউ নিয়ে। তবে তোমার বাড়ির লোক, মানে তোমার বাবা, মা, পিসি, দাদু, এদের সকলেরকে কিন্তু আমাকে খুব পছন্দ হয়েছিল। বললো, হ্যাঁ রা, এই লক্ষ্মী প্রতিমাটাকে কোথা থেকে ধরে আনলি? তাহলে আমার পছন্দ কেমন বলো? হ্যাঁ, হ্যাঁ। সেই, আর আমার বুঝি পছন্দটা খারাপ? না, কে বলেছে খারাপ? কেন বলেন তো? আচ্ছা, হ্যাঁ। তাই আমি বোধহয় তোমাকে ভালোটা লোক বাসি না। আসলে কি হয়েছে, আমি তখন একটু লম্বেটে খানাদের মতন ছিলাম, রোগা বুঝতে পেরেছি। তাই আমাকে দূর থেকে আসতে দেখলে ছেলে ছোকরাটা বলতো, ওই দেখ মই আসছে। আমি তখন বলতাম, হ্যাঁ বেটা, আমি মই বটে, হ্যাঁ, উঠবি না গিয়ে মইতে, হ্যাঁ, আমরা সঙ্গে চলে যাবি। সব কি দিন ছিল বলো? হ্যাঁ, বিয়ের পরে কত আনন্দের দিন কাটিয়েছি না আমরা? হ্যাঁ, কত যাত্রা, পালাগান, পর্যাগন, কত জায়গায় ঘুরেছি আমরা। হ্যাঁ। তারপর বিয়ে হলো, তিনটে ছেলে একটা মেয়ে হলো, আমরা সংসারের চাপে পড়ে গেলাম। আমি আর কি বুঝি, তুমি তো সংসারটা চালাও, তুমি বোঝো, তুমি তো ওই ভবগুড়েটাকে ধর্ম করেছো, ঘরের মধ্যে বেঁধে রেখেছো, আমি আর কি জানি বলো? আসলে এতদিন ধরে ওই কোনো রকমের সংসার ছেড়ে আর হ্যাঁ, তবে একটা কথা আছে, দেখো, আমি তোমায় কিন্তু আগের মতোই ভালোবাসি, অথচ দেখো আমাদের দেখো সব সন্তান বেঁচে আছে, জীবিত আছে, অথচ ওই জমিদার বাবু দেখো কত সম্পত্তি, ধন, চারিদিকে কত আয়োজন, কিন্তু যারা ভোগ করবে তারাই নেই। হ্যাঁ, একটা ছেলে নেই, কিচ্ছু নেই। ছেলে থাকলে তো ভালো হতো বলো? হ্যাঁ, আরে কত কি করছেন, পুজো দিচ্ছেন, তারকেশ্বর, বৈদ্যনাথ ধাম, কত কি করছে, এই তো সেদিনকে হসপিটাল করলেন। হ্যাঁ, কত মানুষকে খাওয়ালেন, কত জ্ঞান করলেন, কত মানুষকে করলেন। হ্যাঁ, না, ভগবান এবার যেন ওনার কোল আলো করে একটা সন্তান দেয়। আসলে আমাদের যে সন্তানরা বেঁচে আছে, এ হচ্ছে আমাদের ভালোবাসার জন্য। ভালোবাসা না থাকলে সন্তান জন্মায় না। আর আমি বুঝি তোমাকে ভালোবাসি। না, ভালোবাসো, তবে ওই আগে যেমন ভালোবাসতে, ঠিক আগের মতো ঠিক ততটা নয়। আমি মিথ্যে কথা, বরং তোমারই আমার দিকে নজরটা একদম কমে গেছে। নজরটা কমে গেছে? তবে এসব ভালো করে নজর দিই। ছেলে মেয়ে আছে, দৌড় করে। ভালো করে
কিছুদিন পরে সন্তান হবে, তোমার তো এখন একটু বিশ্রামে থাকা উচিত। তুমি এলে কেন এখন আমার কাছে আমার একটা অনুরোধ আছে। আমার কাছে? হ্যাঁ, অনুরোধ? বলো, কি অনুরোধ? গুরুদেব বলেছে সন্তান প্রসবের সময় আমার আতুর ঘরের দরজার সামনে একজন ব্রাহ্মণ থাকলে ভালো হয়, তাহলে কোনো অকল্যাণ হবে না, আর তার যদি সব সন্তান জীবিত থাকে। তাই বলছি না, তুমি এখন পূর্ণ চক্রবর্তীকে একবার বলে দেখো না। শুনেছি ওর 4 সন্তান জীবিত আছে। তাই বলছি না, এবারে তো যে যা বলছে আমাকে সবই পালন করেছি, এটাই বা বাদ থাকে কেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি পূর্ণর সঙ্গে কথা বলে দেখি ওকে রাজি করাতে পারি। ওনাকে কিন্তু আমার একান্ত ইচ্ছার কথা কিন্তু বলো কিন্তু। না, সে তো আমি নিশ্চয়ই বলবো। এটা কথা। এটা বলতে কি সৌভাগ্য, কি সৌভাগ্য। এসো ভগবতী দর্শন। এসো পূর্ণ। এই কে আছিস? পূর্ণর জন্য জল খাবারের ব্যবস্থা কর। আর বড় বড় রসগোল্লা দিবি কিন্তু। আরে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। সকালবেলা জমিদার বাড়িতে এসেছি যখন পান না পেলে গিয়ে ফিরে যাবো। তাই বটে। শোনো পূর্ণ, তুমি সেই যখন করেছো, আসলে তোমাকে আমার খুব দরকার জানো। তোমাকে আমার একটা অনুরোধ রক্ষা করতে হবে। অনুরোধ? কি বলুন? দেখো পূর্ণ, তুমি তো জানোই যে তোমাদের গিন্নিমা সন্তান সম্ভবা। তোমাদের গিন্নিমার একান্ত ইচ্ছে যদি আতুর ঘরের বাইরে তুমি মানে তোমার মতো কোনো সজ্জন ব্রাহ্মণ যদি সারা রাত পাহারা দেয়, তাহলে ওই অপদেবতা অশুভ শক্তি ঢুকতে পারবে না। আর তুমি তো এটা জানোই যে আমার 5টি সন্তান, একটাকেও বাঁচাতে পারিনি। তাই এবার আমি আর কোনো তো কিছু বাদ রাখছি না। গিন্নিমা আমি সবাই তো বিভিন্ন জায়গায় মানত করেছি, পুজো দিয়েছি। আর গুরুদেবও বলেছেন যে ওই তোমার আতুর ঘরের বাইরে যদি একজন সজ্জন ব্রাহ্মণ পাহারা দেয়, তাহলে কোনো অকল্যাণ হবে না। আর শোনো পূর্ণ, তুমি যদি এ কাজে রাজি হও আর আমার যদি মনস্কামনা পূর্ণ হয়, তাহলে তুমি 10 বিঘা জমি পাবে, আর সারা বছর সিংহবাহিনীর একটা প্রসাদ তুমি পাবে। সিংহবাহিনীর প্রসাদ? সেটা একবার রাজি হোক। তাহলে তুমি কিন্তু রাজি পূর্ণ, আমি ধরে নিচ্ছি। তুমি কিন্তু মত দিয়েছো। না, এই কথা কি বলছেন? আপনারা আমাকে এত দেখেন, এত ভালোবাসেন, আর পারবো না। কিন্তু একটা কথা হচ্ছে কি, আমার গিন্নিও তো সন্তান সম্ভব, তাই যদি একটু গিন্নির সঙ্গে আলোচনা করতেও আর কি। ঠিক আছে। দয়া করুন ঠাকুর। কি বলছেন? আপনি আমাকে এত ভালোবাসেন, আপনারা আমাকে এত স্নেহ করেন, আমি এটুকু করতে পারবো না? এই যাই, ওই কি মিষ্টির কথা বলছেন? না, সে তো যাবে। শোনো, তুমি বাড়িতে যাও। তুমি বাড়িতে গিয়ে তোমার স্ত্রীর সঙ্গে আলোচনা করো, ফিরে এসে আমাকে জানাও। আমরা কিন্তু তোমার মুখ চেয়ে রইলাম। যাও এবার জল খাবার খাও। মিষ্টি এনেছে কলকাতা থেকে। সন্তান তো মারা গেছে, এখন আবার সন্তান সম্ভব হয়েছেন উনি। তা ওনার গুরু ভাই বলেছেন যে যদি প্রসবের সময় প্রসবের দরজায় যদি একজন সাত্বিক বাবু, যার কিনা কোনো সন্তান মারা যায়নি, সবাই জীবিত আছে, তারা যদি থাকে, তাহলে কোনো অকল্যাণ ঘটতে পারে না। আরে বাবা, আমাকে তো ধরেছে, আমাকে থাকতে বলেছে, আর বলেছে যদি মনস্কামনা পূর্ণ হয় আমাকে 10 বিঘে জমি দেবে, আর সিংহবাহিনী একটা করে প্রসাদ দেবে। তোমার কি মত? আমার আবার কি মত? তুমি যদি কাজটা ভালো করে করতে পারো, আমার তো কোনো আপত্তি নেই। তো
ঘটনা হচ্ছে তোমারও তো আমার সন্তান আমার কথা, আর যদি যদি একই সময় দুটো ব্যাপার হয় তখন কি হবে? আরে সে যা হবার হবে কোন, একটা কথা ঠান্ডা করে ভেবে দেখো, এই অভাব অনটনের সংসারে 10 বিঘে জমি, দেখো সে তুমি নিজে চাষ করো বা কাউকে দিয়ে চাষ করো, সারা বছরের অন্ন উঠে আসবে আমাদের। তার উপরে সিংহ বাহিনী মায়ের একটা করে প্রসাদ, দেখো আমাদের সমস্যা অনেকটাই মিটবে। তুমি অত শত ভেবো না। কিন্তু তোমার ওই সময় যদি আমি তোমার পাশে না থাকি তাহলে কে থাকবে? ওপরওয়ালা থাকবে। আরে বাবা, ঠাকুর আছেন। দেখো আমার এর আগে 4-4টে সন্তান সুস্থ সবলভাবে বেঁচে আছে, আছে কিনা? আর যে আসছে তাকেও উনিই রক্ষা করবে। তুমি এত শত ভেবো না, আমার কথাটা শোনো। শুনো না, শুনো না, ওই এক্ষুনি যেতে হবে, এই গিন্নিমার বেদনা উঠেছে। হ্যাঁ শুনো, আমি আর ভাবতে পারছি না, প্রত্যেকবার সেই একই কাণ্ড। কার পাপে অবস্থা হচ্ছে বলতে পারো? আমি এখন কি করব? শান্ত কর্তা শান্ত। ডাক্তার কি বলে গেলেন বলুন? না 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 না, কোনো আশা নেই, কোনো আশা নেই। গ্রামের ডাক্তার এলো, তারপর সদর থেকে ডাক্তার এলো, প্রত্যেকে সে একই কথা বলছে, কোনো আশা নেই। এখন এখন যদি কিছু হয়, ওপরওয়ালার কৃপায় যদি কিছু হয় তবেই হতে পারে। আচ্ছা বনমালী, পুণ্য কোথায়? পুণ্য চক্রবর্তী অনেকক্ষণ এসে গেছে। আচ্ছা। বাচ্চার মাথার কাছে বসে আছে, সারাক্ষণ বসে আছে। বেশ 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 বেশ, শোনো শোনো শোনো, ওকে কিন্তু ভালো করে একটু খাইয়ে টাইয়ে দিও। তার কারণ হচ্ছে সারা রাত তো ওকে গিন্নিমার আতুর ঘরে তো পাহারা দিতে হবে। দেখি যদি পুণ্য চক্রবর্তীর কৃপায় আমার সন্তান বাঁচে। আচ্ছা কথা হবো, কখন থেকে এমন হলো? প্রথম থেকেই, জন্মের পরের থেকেই। ডাক্তারবাবু এলেন, অনেক ওষুধপত্র দিলেন, কিন্তু কোনো পরিবর্তন নেই, একই রকম অবস্থা। নন্দ বাবু, হ্যাঁ, ও নন্দ এসে গেছো? হ্যাঁ, তোমাকে তো বলছিলাম। হ্যাঁ বলো বলো, কি? আমি তো বাইরে ছিলাম, হ্যাঁ ওই চক্রবর্তী বাবুর বড় ছেলে এসেছে, ও বাবার খোঁজ করছিল। না না নন্দ শোনো, শুনুন না, ও বলছে ওনার মায়ের নাকি বেদনা উঠেছে, চক্রবর্তী বাবুকে এক্ষুনি যেতে হবে। আমি বললাম ওর বাবা একটা কাজে আছে, কি বলার হবে বলো, আমি তোমার বাবাকে জানি। হ্যাঁ ঠিক আছে নন্দ, তবে এখন চক্রবর্তীকে কোনো মতেই ছাড়া যাবে না, বুঝতে পারছো তো নন্দ? তুমি বরং যাও ওর বাড়িতে গিয়ে ওকে যা কিছু সাহায্য করার করো। যাও তুমি দেখো নন্দ, যাও। ওকে ওকে, হ্যাঁ ওকে, হ্যাঁ বুঝিয়ে দাও ব্যাপারটা। আর তারপরে ডাক্তারবাবু বললেন উনি তো শেষ চেষ্টা করেছেন, এই আজকের রাতটা যদি কোনো রকমে কেটে যায় তাহলে হয়তো বেঁচে গেলেও যেতে পারে। আপনি দেখবেন কর্তা, ঈশ্বরের কৃপায় সব ঠিক হয়ে যাবে, ভগবান আছে। এত লোকের কামনা কখনো বৃথা যায়? আর তাছাড়া আমাদের পূর্ণ চক্রবর্তী আছে, এত বড় সৎ ব্রাহ্মণ, সাত্বিক ব্রাহ্মণকে আপনি এই তল্লাটে পাবেন? ওই তো লোভই, কিন্তু ওর মধ্যে সজ্জন ব্রাহ্মণ খুব কম আছে। দেখবেন সব ঠিক মতো হয়ে যাবে। কর্তা আপনি একেবারে চিন্তা করবেন না, একবারে ভাববেন না। আর তাছাড়া পূর্ণ তো আমাদের জন্য কত কিছু করে, কত দায়িত্ব পালন করে বলুন, আপনার জন্য প্রাণপাত করতে পর্যন্ত পারে। বনমালী, সেটা তুমি ঠিকই বলেছো। সত্যি আজকালকার দিনে এরকম সরল সাদাসিধে সাত্বিক ব্রাহ্মণ পাওয়া অত 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 সহজ নয়। আর দেখো বনমালী, পুণ্যর নিজের স্ত্রী কিন্তু সন্তান সম্ভব। ও কিন্তু বাড়িতে স্ত্রীকে রেখে এসে এখানে কর্তব্য পালন করতে এসেছে। ভেবেই দেখো তাহলে কি কর্তব্য বোধ। হ্যাঁ, এই জন্যই তোকে আমি এত ভালোবাসি, শ্রদ্ধাও করি। আচ্ছা বনমালী, শেষ রক্ষা হবে তো? যদি আমার একটা বংশধর না থাকে আমার বেঁচে থেকে এত উতলা হবেন না আপনি। গিন্নিমা এখন অসুস্থ, এবার আপনি যদি এরকম ভেঙে পড়েন তাহলে পরিবারটার কি হবে বলুন? বাবু,
আবার কি হলো? আমি তো কুমড়োর বাড়িতে যাচ্ছিল, হ্যাঁ। তো পথে ওদের গ্রামেরই একটা লোকের সাথে দেখা। হ্যাঁ। ও বললো পূর্ণ চক্রবর্তী নাকি ছেলে হয়েছে, বাবা বাবা, আর ছেলে খুব ভালো সুস্থ খবর। আছে। আচ্ছা, যাই, আচ্ছা। এই পূর্ণদাকে খবরটা দিয়ে আসি। খুব ভালো খবর নন্দ, খুব ভালো খবর। চলো বনমালী, ভেতরে চলো। আজকে ভগবান, কালকে এদিকের খবরটাও ভালো হবে। কৃপা করো ঠাকুর, কৃপা করো ঠাকুর। আজকে রাতে এদিকের খবরটাও যেন ভালো হয়। আমি কাল সন্ধ্যে থেকে এসে পর্যন্ত ছেলেটার মাথার কাছে বসে আছি। আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছে ও ছেলেটা। সবাই চলে গেল, বাড়িঘর ফাঁকা হয়ে গেল। প্রায় মাঝরাত, সবাই ঘুমিয়ে পড়েছে। জমিদার বাড়ি চুপচাপ নিশ্চুপ শুনশান। আস্তে আস্তে ছেলেটার গায়ে হাত দিয়ে দেখি রানী গা পা ঠান্ডা। আমার সেই কিন্দিবার সন্তানহীনার কষ্ট, আমার যন্ত্রণা। ঠাকুর, তুমি কি করলে? তুমি কি করলে ঠাকুর? আমার কষ্ট, আমার দুঃখ, আমার যন্ত্রণা ঠাকুর না, আমাকে দায়িত্ব দিয়েছিল, আমাকে দরজা মিলানোর দায়িত্ব দিয়েছিল। অকল্যাণ যাতে না ঢোকে, যা করার আমাকে করতে হবে, আমাকে করতে হবে। সবাই সবাই ঘুমিয়ে পড়েছি, সবাই ঘুমিয়ে পড়েছি। যাত্রা এখনই করতে হবে, আমাকে করতে হবে। যাই, যা যা যাই। আমার সন্তান বেঁচে আছে। বনমালী, আমার সন্তান বেঁচে আছে। আমি বাবা হয়েছি, শিবরানী মা হয়েছে। আমার বংশ রক্ষা হয়েছে। বনমালী, সারা সারা জমিদার বাড়ি আলো দিয়ে সাজাও, আর গ্রামের সমস্ত মানুষকে ভর পেটে মিষ্টি খাওয়া। আর পূর্ণ 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 কোথায়? ওকে 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 এক্ষুনি ডেকে 10 বিঘা জমি লিখে, আর তার আগে ওকে ভালো করে পেট পুরে খাওয়াও। ও ওই ওই তোর আগলে বসেছিল বলে কোন রকম অকল্যাণ প্রবেশ করতে পারেনি। ওরে বাবা রে, ওকে 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 ওর জন্যই আজ আমার সন্তান বেঁচেছে। ওকে ডাকো ডাকো। নন্দ, নন্দ পূর্ণ কোথায়? নন্দ পূর্ণ কোথায়? পূর্ণ মহন্ত সকালবেলা বাচ্চাকে সুস্থ দেখে চলে গেছে। হ্যাঁ, এখন খবর পেলাম পূর্ণ মহনের ছেলেটা নাকি মারা গেছে। সে কি? এভাবে শিবরানী আমাকে একা ফেলে রেখে চলে যাবে আমি ভাবতে পারিনি। বনমালী, জানো, ও যখন
বিয়ে হয়ে জমিদার বাড়িতে আসে তখন ওর বয়স মুখে 15 আর আমার 21। পরপর 5টা সন্তান, একটাও বাঁচেনি। বড় মনে কষ্ট ছিল। তারপর এই খোকা যখন হলো তারপরের থেকে ও আনন্দে আনন্দে একদম সারাদিন সারা রাত কি আনন্দ কি শান্তি পেয়েছিল। কিন্তু কোথা থেকে কি বলবো মালিক, মাত্র 2 দিনের জ্বর, কত ডাক্তার ভর্তি, কভারেজ, কত কিছু দেখালাম, কিছু হলো না, কিছু হলো না। আমাকে একা রেখে এক মাথার সিঁদুর মাথায় নিয়ে শিবরানী আমাকে বড় একা করে দিয়ে গেল বনমালী। একটা বলছেন কেন? আপনার তো একটা সন্তান আছে, আপনার সন্তানের বিয়ে দিয়েছেন, আপনার অত সুন্দর বৌমা, ওদের কোলে একটা ফুটফুটে বাচ্চা, কেন আপনি একা? সব আছে বনমালী, কিন্তু কিন্তু স্ত্রীর অভাব কি কেউ পূরণ করতে পারে? তুমি কি বলো না? ও, আমার বড় খেয়াল রাখতো গো, সব সময় নজর রাখতো খাওয়া দাওয়ার উপর, শরীরের উপর, কত যত্ন করতো, বড় সতীসাধ্যী ছিল। আর দেখো বনমালী, ও শুধু আমাকেই যত্ন আত্মি করতো না, বাড়িতে যে সমস্ত কাজের লোকজন ছিল প্রত্যেকের প্রতি তার নজর ছিল, তার দুঃখ কষ্ট দেখভাল সমস্ত কিছু করতো, অভাব অভিযোগ আমাকে এসে জানাতো। ভাবতে পারছি না। শোনো বনমালী, শিবরানীর কাজ পারলৌকিক ক্রিয়া যেন যথেষ্ট নিষ্ঠা ভরে হয়, আর ওই ব্রাহ্মণরা যে দান পাবেন তাতে যেন শ্রেষ্ঠ জিনিস দেওয়া হয়, তাই আর ষোড়শ দানে যেন শ্রাদ্ধ হয়। এই কথাটা মনে রেখো। কর্তা, আমি সব ব্যবস্থা করেছি, হ্যাঁ, করো। তবে একটা সমস্যা হয়েছে। সমস্যা অগ্রদানী ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না। মানে? ওই গ্রামের প্রান্তে যে অগ্রদানী ব্রাহ্মণের পরিবার ছিল না, হ্যাঁ, ওদের কেউ বেঁচে নেই, সব মারা গেছে। আমি নন্দকে পাঠিয়েছিলাম, পাঠিয়েছিলেন খবর নিয়ে নন্দকে? এসেছে। হ্যাঁ, হ্যাঁ কর্তা। নন্দ খবর নিয়ে এসছে। হ্যাঁ, সে কি? এখন তাহলে তো কিন্তু অগ্রদানে যদি পিণ্ড না খায় তাহলে তো শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ হবে না, শ্রাদ্ধ অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু তোমার গিন্নিমার আত্মার তো তাহলে উপায়? কথা বলুন, হ্যাঁ, উপায় একটা আছে, কি উপায়? কি উপায়? বলো 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 বলো, তবে বলো। আপনাকে রাজি করা দরকার। কাকে? না হলে কারোর কথা শুনবে না, আমাদের কথা শুনবে না। কাকে রাজি করাতে হবে? কর্তা, আপনি বললেই হবে। কে কে সে? পূর্ণ কি চক্রবর্তী। বলছো তুমি বনমালী? না 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 না, পূর্ণ দেখো দেখো দেখো, পূর্ণ একজন উঁচু স্তরের ব্রাহ্মণ, সে 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 এই জমিদার বাড়ির পুরোহিত। তাছাড়া ওদের বংশানুক্রমিক পুরোহিত পেশা। ওরা জমিদার বাড়ি ছাড়াও গ্রামের আরো কয়েক বাড়ি ওরা পুজো আর্চা করে। আরে ওদের গ্রামে একটা নিজস্ব সম্মান আছে। আর অগ্রদানী তো অনেক নিচু স্তরের ব্রাহ্মণ বনমালী। আমি 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 ওকে বলে ওকে জাত খাওয়ানোর কথা বলতে পারবো না। না 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 না, তুমি অন্য ব্যবস্থা দেখো, অন্য লোক দেখো, অন্য লোক দেখো। না, কর্তা, এটা সম্ভব নয়। কেন? এত কম সময়ের মধ্যে সম্ভব নয়। একমাত্র আপনার কথাতেই ও কিন্তু রাজি হবে। আর গিন্নিমার শান্তির কামনায় আপনাকে এই কাজ করতেই হবে। কর্তা, বিপদে ফেললে, কর্তা, আপনি বলুন কর্তা, কি কর্তা? বড় বিপদে ফেললে। আচ্ছা ঠিক আছে, আমি একবার পূর্ণকে বলে দেখি। হ্যাঁ, বলুন। খুব অন্যায় হচ্ছে। না ভাই, কথা না। ওই দেখো, বলতে না বলতে ভাই, পূর্ণ। অনেকদিন আসলে সকাল থেকে বেরিয়েছিল ওই আমরা ব্রাহ্মণ বাজার ব্রাহ্মণ বন্ধু, হ্যাঁ। 100 বামনের কথা হয়েছে। বেশ। তা আমি এই পর্যন্ত ঘুরে ঘুরে 78 জন বামনকে বলে ফেলেছি। 78 জন বামনকে বলা হয়ে গেছে, আর 22 জন বাকি। আশা করি কালকের মধ্যেই বলবো, একদিনে করে ফেলবে? আশা করছি। আচ্ছা, ঠিক আছে। 80 জনকে বলে দেবো। হ্যাঁ, এদিকে সব ঠিকঠাক কাজকর্ম চলছে, আমাদের বিল্ডিংয়ের কোনো কাজের কোনো অসুবিধা হবে না তো? কি লাগবে কিছু দরকার বলুন, আমি আসি, বলুন। সেটা তো মোটামুটি ঠিকঠাকই আছে পূর্ণ, কিন্তু একটা ব্যাপারে একটু সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে কি সমস্যা? সেটা সমাধানের দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমাকে নিতে হবে। দেখো, তুমি
তুমি তো জানো আমাদের গ্রামের প্রান্তে একটা অগ্রদানী ব্রাহ্মণের পরিবার থাকতো। হ্যাঁ, নন্দকে দিয়ে খোঁজ নিয়ে জানা গেছে যে ওই পরিবারে এখন আর কেউই বেঁচে নেই। আচ্ছা, কিন্তু দেখো, অগ্রদানী যদি পিণ্ড না খায় তাহলে তো শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ থেকে যাবে। আপনার ঠিক। তোমাদের গিন্নিমা এত সতীসাধ্যী একজন মহিলা ছিলেন, তার শ্রাদ্ধ শান্তি এত নিষ্ঠাভরে হচ্ছে, সেখানে যদি অগ্রদানী পিণ্ডভক্ষণ না করে তাহলে তো গিন্নিমার আত্মা শান্তি পাবে না। না 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 না, এ হতে দেওয়া যাবে না। গিন্নিমা সতী লক্ষ্মী ছিলেন, আমাকে খুব খুব স্নেহ করতেন, খুব ভালোবাসতেন। না না না, সবাই মিলে একটা একটা বিলি ব্যবস্থা করতে হবে। এই দায়িত্বটা তোমাকেই নিতে হবে। আমাকে কিভাবে? তোমাকে অগ্রদানী ব্রাহ্মণের কাজটা করতে কি হবে। বলছে, কি বলছে কথা, কি বলছে? আমি চারিদিকে মন্দিরে বাড়ি বাড়ি পুজো করে বেড়াই, পুজো করে বেড়াই। আমি সাত্বিক ব্রাহ্মণ, আমাকে সবাই প্রতীক করে দেবে, আমাকে শোনো বন্য, তুমি যেতে দেবে পুজো না, করে শুভ কাজে ডাকবে না, আমি প্রতীক হয়ে যাবো। কত পাও গ্রামে পুজো করে, কত পাও? কিছু টাকা আমার সংসার খরচা আমি হবে। তোমাকে 25 বিঘা জমি দেবো, আর বছরে জমিদারি মুনাফা 50 টাকা করে তুমি পাবে। না, ঠিক আছে, তুমি তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ, না না, মিষ্টি আসছে, কলকাতা থেকে মিষ্টি এসছে, মানে হ্যাঁ। কি গো, এখানে এভাবে বসে আছো? স্নান খাওয়া করবে না? মনটা ভালো নেই, মনটা একেবারেই ভালো নেই। জমিদারের ছেলে, ওনার শরীরটা খুব খারাপ, অসুখে ভুগছে। তোমার নাম মাত্র লক্ষণ নেই। কেন ডাক্তার দেখাইনি? ডাক্তার দেখিয়েছি, গ্রামের ডাক্তার, শহরের ডাক্তার, সবাইকে দেখিয়েছে, সবাই দেখে গেছে। সবাই বলছে বাঁচার আশা কর। এই এত দূর থেকে ওকে দেখছি, পাঁচ সন্তানের পরে সন্তানের হোক, এইটুকু কি দুরন্ত, কি দৌড়ত। ঘটা করে জমিদার ওর অন্নপ্রাশন করলে, অন্য লোককে নেমন্তন্ন করা হলো। আমি বাড়ি বাড়ি গিয়ে যেমন নেমন্তন্ন করি, সবাইকে নেমন্তন্ন করে এলাম, সবাইকে নেমন্তন্ন। জানো আমার নিজের ছেলে অন্নপ্রাশন হচ্ছে, নিজের ছেলে অন্নপ্রাশন হচ্ছে। তারপর ছেলে বড় হলো, 17 বছর বয়সে জমিদার ওর বিয়ে দিল। বোনের বয়স 14, যেন ফুটফুটে লক্ষ্মী দিবে। আমাকে জমিদার বললে, পূর্ণ তুমি বর কর্তা, তুমি বর নিয়ে যাবে, আর পরে যাও। আমি সবার সামনে বুক ফুলিয়ে যাচ্ছি, যেন আমার ছেলের বিয়ে হচ্ছে। পেছনে চতুর্থলায় বর, আর সামনে সামনে ওই 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 বাজনদা। তারপর বিয়ের 1 বছর বাদে ওখানে একটা ফুটফুটে সন্তান হলো। তারপর গিন্নিমা মারা গেলেন, আর ওই গিন্নিমার শ্রদ্ধায় পিন্ডিকে আমার সব সম্মান চলে গেল।
আমি পতিত হয়ে গেল, আমি সমাজের উচ্ছিষ্ট হয়ে গেল, আমি হয়ে গেল অত্যন্ত বিরক্ত। দেখো, যা হয়ে গেছে তাই নিয়ে আর মন খারাপ করে কি করবে বলো? অবশ্য এরপর থেকেই তো আমাদের সংসারের একটু উন্নতি হলো, তাই না? না না, ওই লোভই আমাকে শেষ করেছে। খাবার দেখলে সামলাতে পারতাম না। এখন আমাকে সব এড়িয়ে যায়, সৎ ব্রাহ্মণ সব এড়িয়ে যায়। সেদিনে জমিদার বাড়িতে মঙ্গলচণ্ডী পুজোয় অনঙ্গ পণ্ডিতের সঙ্গে দেখা হলো। অনঙ্গ পণ্ডিত আমাকে ছেলের মতো ভালোবাসতো, আমাকে থেকে এড়িয়ে চলে গেল। আমাকে আর কেউ ভুলে মুখ ফিরে থাকে না, আমাকে তাকায় না আমার দিকে। তুমি তো লোভী নও, আর কেউ না জানুক আমি তো জানি যে তুমি লোভী নও। না না, লোভী। আগে খেতুম, চারটি খেতুম, খেয়ে পিন্ডি খেয়ে আমার বদনাম হয়েছিল। সে বদনাম এখনো ঘটেনি। পূর্ণ চক্রবর্তী, সে বদনাম এখনো ঘটেনি। এখনো সবাই বলে পেটু, লালসা, সব বলে। সেদিন অবশ্য তোমার বড় খোকা বলছিল ওর বন্ধু বাবারা নাকি তোমার খাওয়া দাওয়া নিয়ে ওদের সঙ্গে গল্প করেছে, সেই নিয়ে ওরা নাকি আবার তোমার খোকার সঙ্গে মশকরা করেছে। আমাকে বললো, মা বাবাকে বলো এবার একটু কম খেতে। আমি তো খেতে পারি না, এখন তো খাওয়া কমিয়ে দিয়েছি। কেউ না জানুক, তুমি তো জানো আমি খেতে পারি না। এই সেদিন জমিদার বাড়িতে ব্রাহ্মণ ভোজনে ওই হালিকর পরিবেশন করছিল। আমাকে আমি রসগোল্লা খেতে কত ভালোবাসতো। আমাদের রসগোল্লা নিয়ে সাদাসাদি আমি দুটোর বেশি খেতে পারলাম না। আমাকে বললে, কি ব্যাপার বলো তো পূর্ণ, তুমি তো 30-40 রসগোল্লা অনায়াসে খেয়ে নিতে, এখন কেন এরকম করছো? আর তুমি আমার ছেলেদের কথা বলছো। আমি জানি আমার ছেলেরা আমাকে কি চোখে দেখে, কি চোখে। সেদিন বড় ছেলে হাবুর স্কুলের সামনে দিয়ে যাচ্ছি, দেখি হাবু একটা বন্ধুর সঙ্গে স্কুলের সামনে দাঁড়িয়ে গল্প করছে। আমি বললাম যে, হ্যাঁ হাবু, স্কুলের ভেতরে যাবি নি? হাবু বলে, তোমরা তো কি দল, যেখানে যাচ্ছ যাও। তারপর আমি একটু এগিয়ে গেছি। হাবুর বন্ধুটা হাবুকে জিজ্ঞেস করছে যে, আরে লোকটাকে? হাবু বলল, ও আমাদের বাড়ির কাজের লোক। দেখো ও কিরকম বললো, মানে ওরা এত বড় লোক হয়েছে যে বাড়িতে কাজ করার লোক রেখেছে। আমাকে নিচে নামিয়ে দিল। দেখো, এই সব কিছুর জন্য তো তুমি দায়ী। ছেলেগুলো ভালো করে খেতে পারতো না, পড়ার মতন ভালো জামা কোনোদিন কিনে দিতে পারিনি আমরা, লেখাপড়া তো দূরস্থ। জমিদার বাড়ি থেকে জমি পাওয়ার পর থেকে আমাদের অবস্থার একটু করে উন্নতি হলো। ছেলে মেয়েগুলোকে ভালো স্কুলে পড়ালে, ভালো খাচ্ছে, ভালো পোশাক পরছে, আর বড়লোক ছেলেদের সঙ্গে মিশে বড়লোকই কথা শিখছে। এর জন্য কিন্তু তুমি দায়ী। তার আগলে আমি 10 বিঘে জমি পেলুম। আমাকে জমিদার বললে, পূর্ণ, আমি জন্মদাতা পিতা হতে পারি, কিন্তু তোমার জন্যও জন্মেছে, তুমি ওর আসল পিতা। আমাকে জানো, আমাকে ছেলেটা না ঠাকুর দাদা বলতো, ঠাকুর বাবা বলতো। হ্যাঁ, ওর বাবা শিখিয়ে দিয়েছিল। আসলে কি হয়েছে জানো, এখন ছেলেটাকে আমি চোখে হারাই। ওকে কিছুক্ষণ দেখতে না পেলে মনটা ছটফট করে ছুটে চলে যায় জমিদার বাড়িতে। ওর কাছাকাছি থাকার চেষ্টা করি। ওর অসুখের খবর শুনে আমার খাওয়া নেই, আমার মন মেজাজ ভালো নেই। ওই কি বলবো আমার ছেলে। ঠিকই তো বলেছো, ও তো তোমার ছেলেরই মতো। কিন্তু দেখো, এইভাবে বসে থাকলে কি তোমার শরীরটা ঠিক থাকবে বলো? চলো
কিছু খাওয়া দাওয়া করে নেবে, চলো। আমার খেতে ইচ্ছে করছে না, আমার খেতে ইচ্ছে করছে না, আমাকে খেতে বলো না, আমাকে খেতে বলো না। একটা কথা শোনো, আমি খুব লোভী হয়ে গেছি, আমি খুব লোভী হয়ে গেছি না। আগে ছিল আমার খাবার লোভ, এখন হয়েছে জমির লোভ। প্রথমে 10 বিঘে দিল, তারপর পিন্ডি খেয়ে আরো 10 বিঘে। আমার খুব জমির লোভ হয়ে গেছে না, জমির লোভ হয়ে গেছে না। জমি আমি নিজে থেকে কিছু করিনি, অবস্থার চাপে দায়ে পড়ে আমাকে এই কাজ করতে হয়েছে। তুমি তো জানো, আর কেউ না জানো, তুমি তো জানো, তুমি তো আমার পাশে পাশে থাকো। সবাই আমাকে ছেড়ে চলে যায়, সবাই আমাকে দেখে মুখ মিলে নি। ওই মো তুমি আমাকে ছেড়ে চলো না। ওই মো তুমি আমার কাছ থেকে চলে গেলে আমার পায়ের তলার পাটি চলে যাবে। ওই মো আমার কি কথা? এই তো দেখো, আমি তো কাছেই আছি, আমি তোমাকে কেন ছেড়ে যাবো? আমি তোমার কাছেই আছি। পূর্ণদা, এক্ষুনি আপনাকে যেতে হবে। বাবুর ছেলেটা মারা হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। ও আমার বুকটা পেটে যাচ্ছে। আমাকে দাঁড়িয়ে থেকে আমার ছেলের শ্রাদ্ধের তদারক করতে হচ্ছে। ঈশ্বর, এই দৃশ্য দেখার জন্য তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়ে রাখলে কেন? আমাকে তোমরা এখন আমি কি করবো? আমার কি কম কষ্ট হচ্ছে বাবু, আমার যে বুকটা ফেটে যাচ্ছে। এত দূর থেকে দেখছি কি সঞ্চয়, কি দুরন্ত, কি ছটপটে। আমাকে দেখলেই প্রণাম করতো। ওই যে আপনি বলে দিয়েছিলেন যে আমাকে ঠাকুর বাবা বলতে। তাই তো তুমি তো ঠাকুর বাবা। আমি হলাম জন্মদাতা বাবা, আর তুমি হলে পালক বাবা। ও তো তুমি এলে তোমার পেছন ঘুরতো। তুমি ওকে কত ধর্ম আচরণ, মন্ত্র পাঠ, পুজো বাচ্চা কত কিছু শিখিয়েছিলে। ও তো তুমি এলে তোমার পেছন চাটতো না। আমি একদিন না এলে আসতে দেরি হলে নন্দকে দিয়ে ডেকে পাঠাতো। কি বলবো, আমাকে এত ভালোবাসতো। আসলে ও যে আমার ছেলের মতোই তো। সেই জন্যই তো তোমাকে এত ভালোবাসতো, এত শ্রদ্ধা করতো। বাবার আমার গ্রামের লোকেদের প্রতি কি ভালোবাসা ছিল, আর গ্রামের লোকেরাও ওকে কি ভালোবাসতো। দেখো, খোকা যেদিন চলে যায় সেদিন গ্রামের কোনো বাড়িতে হাঁড়ি চড়েনি। আর আজ দেখো, গ্রামের সব মানুষ এখানে এসে দাঁড়িয়েছে, সবার চোখে জল। আমাদের গিন্নিমা যখন চলে যান তখনও এত মানুষ আসেনি, কিন্তু দেখো পূর্ণ, আমার কপাল, গিন্নিমা চলে যাওয়ার পর 2 বছরও কাটলো না। এই বনমালী, কি খবর? আর কাজের, আমি এখন বলছি কাজের খবর তো তুমি একটা আমাকে বলো, এখন আমি কি নিয়ে বাঁচবো?
আপনি একবারে চিন্তা করবেন না। অন্য আপনার তো অন্য এখন আমি কি নিয়ে বাঁচবো? আপনার তো ছোট বনমালী। নাতিটা আছে, হ্যাঁ, হ্যাঁ। নাতিটাকে মানুষ করবেন, তাকে পড়াশোনা শেখাবেন, তাকে জমিদারির আদব কায়দা শেখাবেন, সেই করতে করতে দেখবেন আপনার বনমালী। সময় কেটে যাবে। বাচ্চাটার মাত্র তো 5 বছর বয়স। তবুও করতে তো ও জানে না ওর মাথার ওপর কি আকাশ ভেঙে পড়েছে। দেখো গিয়ে ভেতরে, বাচ্চাটা কিচ্ছু বুঝছে না। নেড়া মাথায় সাদা কাপড় করে বাপের শ্রাদ্ধের ওখানে ছবির পাশে মায়ের পাশে বসে রয়েছে। আমি সহ্য করতে পারিনি, তাই যাও আমি- যাও আমি দেখে যাও একবার দেখো। তো, এক সময় আমি তো কত বিশৃঙ্খল ছিলাম। তোমাদের গিন্নিমা এসে আমাকে বেঁধেছিল। সে সময় অধিকাংশ রাত্রি তো আমার বাইরে কাটতো, জানো। কিন্তু তারপর পরপর 5টা সন্তানের একটাকেও বাঁচাতে না পারায় আমাদের গিন্নিমা মনে হয় কষ্টে মরেছিল। করে খোকা আসার পর সমস্ত রাজবাড়িতে, সমস্ত জমিদার বাড়িতে একটা কত খুশি, গিন্নিমার কত আনন্দ। সেই খোকা ধীরে ধীরে বড় হলো, তার বিয়ে দেওয়া হলো, একটা ফুটফুটে ছানা হলো। কিন্তু দেখো বলল, মাত্র 2 দিনের জ্বরে আমাদের গিন্নিমা আমাকে এক দিয়ে চলে গেলে। তারপরে মাত্র 2 বছর, 2 বছরও কাটলো না। আমার খোকা চলে গেল। হ্যাঁ, কে? বনমালী এসেছে, বলো। শ্রাদ্ধের কাজ শেষ, হ্যাঁ, এখন ওই অগ্রগামী ব্রাহ্মণের পিণ্ড ভক্ষণের সময় উপস্থিত। হ্যাঁ, শোনো, তুমি এক কাজ করো, হ্যাঁ। অগ্রদানির পিণ্ড তো আর ছাদের তলায় খাওয়া যায় না, তুমি না, না। বরং বাইরে নিয়ে এসো। হ্যাঁ, হ্যাঁ। এখানেই পিণ্ড খাওয়া হবে। আমি যাই তাহলে। যাও 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 যাও, পিণ্ডের ব্যবস্থা করো। হ্যাঁ, কি হয়েছে? আমার শরীরটা ভালো লাগে না, আমি চাই। না 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 না, পুণ্য, তুমি চলে গেলে কি করে হবে? অগ্রদানির পিণ্ড যদি তুমি ভক্ষণ না করো, তাহলে তো তোমার খোকার কাজ অপূর্ণ থেকে যাবে। খোকা, না, না, না। আমাকে ক্ষমা করেন কর্তাবাবু, আমি পারবো না কর্তাবাবু, আমি কোনদিন চলে বাঁচিনি, আমাকে ছেড়ে সময় দিন। খেয়েছিলে, এখন তুমি কাজ করতে পারবে না। আমি জানি খেয়েছিলাম, জানি, কিন্তু এবার আমি পারবো না, আমি দেখো, অপারগ, আমাকে দেখো, আমি ছেড়ে দিন। বাবা হয়ে ছেলের শ্রাদ্ধের তদারক করছি, আর তুমি একটু পিণ্ড খেয়ে তারা আমার ছেড়ে দিন, না, আমার ছেড়ে না, দিন, না, না, তোমাকে তো আমার যেতে আমার দিও। ছেড়ে দিন। না, ছেলের মতোই তো, কিন্তু এটা ঠিক তো আছে, দিও। আমি পারবো, আমার ছেড়ে দিন, আমার শোনো, ছেড়ে দিন, শোনো, তুমি খাও, তোমাকে আমি 10 বিঘা জমি দেবো। কিছু চাই না, আমি কিছু তোমাকে চাই আমি না। 20 বিঘা জমি দেবো। আমাদের লোক টাকা তোমাকে দেবে, 500 টাকা দেবো। আমি আমরা না, তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি বলছি। আমাদের ছেড়ে দিন। শোনো, 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 শোনো। রাজি হয়ে যাও। আমি তুমি রাজি হয়ে যাও, অন্য তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করবো। ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। 100 টাকা দেবো। আমার ছেলে সারা জীবন দেখতে পারে না। কিন্তু ভাবো, তুমি শ্রাদ্ধের ব্যবস্থা করবে। খাওয়া দাওয়া, আমার ছেলেরা পারবো না, আমি পারবো না, আমি পারবো না।